ভূতের আড্ডা। রায়দের বাঁশবাগানটা যে একদম ভালো নয় সে কথা কুসুমপুরের ছেলে থেকে বুড়ো, মেয়ে থেকে বুড়ি সকলেই জানে। সন্ধ্যা হলেই সেখানে নাকি কাদের কথা বলা, হাসি মজার শব্দ শোনা যায়। তাই এ গায়ের তো বটেই, ভিন গায়ের লোকও এই বাঁশবাগানের রাস্তাটা দিন মানে আলো থাকতে থাকতেই পেরিয়ে চলে। বিপদে গিয়ে আর সাধে পড়তে চায়, কিন্তু বিপদ এড়াবো বললেই তো আর সবসময় এড়ানো যায় না। এক শ্রাবণ মাসের সন্ধ্যায় ঘটনাটা ঘটল। কদিন ধরেই বৃষ্টি পড়ছিল নাগারে, তাই বিশুর পেশায় মন্দা দেখা দিল। পেশা মানে শীত কেটে চুরি টুরি করা আর কি, কিন্তু এই বৃষ্টি বাদলায় শীত কাটা বেজায় ঝামেলা। তাই সে ঠিক করল বোঝদের পুকুরে মাছ চুরি করবে। এ কাজ সে অভাব এবং স্বভাব দুটোর জন্যই করছে। জালটা কাঁধে ফেলে সে বৃষ্টির মধ্যেই হাঁটা দিল পুকুরের দিকে। এই জালটা গত শীতে রতন জেলের বাড়ি থেকে চুরি করেছিল। এতদিন পরেই ছিল, মন মতো খদ্দের পায়নি বলে আজকে কাজে লেগে গেল। জালটা মাথার উপর ঘুরিয়ে ফেলল জলে। টেনে তুলতেই চক্ষু ছানা বড়, জালে আটকেছে বেশ বড় সড়ো কয়েকটা কাতলা। বিশুর চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। আহা, কয়েকদিন জোর খাওয়া হবে এগুলো দিয়ে। মাছ সহ জালটা কাঁধে ফেলে খুশি মনটা নিয়ে ফেরবার জন্য পা বাড়াতে গেল। আর তখনই শুনতে পেল হৈ হৈ শব্দটা। বৃষ্টিতে দৃষ্টি চলছে না ভালো করে, কিন্তু তবুও অস্পষ্ট দেখতে পেল বেশ কয়েকজন ছুটে আসছে লাঠি নিয়ে তার দিকেই। বিশু দৌড় দিল। লোকগুলো একই রকম চিৎকার করতে করতে তাড়া করছে তাকে। প্রাণ ভয়ে দৌড় দিল বিশু দিক বিদিক ভুলে। ঢুকলো রায়েদের বাঁশ বাগানে। লোকগুলো থেমে গেল বাইরে। এই সন্ধেবেলায় এমন বৃষ্টির মধ্যে বাঁশবাগানে ঢোকবার সাহস তাদের নেই। তাই ফিরে গেল তারা চরম রাগ নিয়ে। বিশু আরো একটু ভেতরে ঢুকে থামল, একটু অপেক্ষা করবে, তারপর বের হবে এখান থেকে। মাছের জালটা কোলের কাছে টেনে নিল। আর তখনই শুনতে পেল কেউ যেন ফিসফিসিয়ে কথা বলছে। বিশুর বুকটা কেঁপে উঠল ভয়। এদিক ওদিক তাকালো। তার যেন মনে হলো ছায়ামূর্তির মতো কেউ বা কারা তার দিকেই এগিয়ে আসছে। বিশু দৌড়ে পালাতে গেল। হাতখানেক দূরেই পড়েছিল একটা বাঁশের ডগা। বিশু সেটাকে টপকে পালাতে গেল, কিন্তু তখনই বাঁশটা শটাং করে বিশুকে নিয়ে উঠে গেল শূন্যে। মাছগুলো জাল সহ পড়ে গেল নিচে ভিজে মাটিতে। ছায়ামূর্তির মধ্যে থেকে এগিয়ে এলো একজন, তুলল মাছগুলো, কচমচ করে খেতে শুরু করলো সে। মুখ দিয়ে গড়িয়ে পড়ল রক্তের একটা স্রোত। এক মুখ তৃপ্তি নিয়ে বলল, আমি মেছো ভূতের বউ। এরপর কেটে গেল বেশ কয়েকটা দিন। বাঁশবাগানে বাঁশ কাটতে গিয়েছিল কালুডোম। বিশুর দেহটা
সেই উদ্ধার করল। একটা বাঁশ গাছের ডগে ঝুলছিল সেটা। এই বাঁশবাগান নিয়ে মানুষের মনে ভয় তো ছিলই, এখন যেন সে ভয় আরও বেড়ে গেল। কেউ আর ওই বাঁশবাগানের ধারে পাশে যেত না। কিন্তু একদিন ঘটল এক ঘটনা। নবীন জেলে তার বউকে নিয়ে মেয়ের বাড়ি থেকে ফিরছিল। মেয়ে অনেক জিনিসপত্রের সাথে দিয়েছে এক টিফিন কৌটো ভাজা মাছ। অনেকটা পথ হেঁটে ফিরতে হবে, তাই সে বউকে তাড়া দিল। আরে একটু তাড়াতাড়ি চলো, সন্ধে হয়ে এলো তো। দুজনই জোরে হাঁটা দিল। কিন্তু যখন রায়েদের বাঁশবাগানের সামনে এলো, সন্ধে গড়াতে শুরু করেছে। সন্ধে যে নেমে এলো, কি করবে? এই বাঁশবাগানের ভেতর দিয়ে যাওয়াটা কি ঠিক হবে? সঙ্গে আবার এক ডাব্বা ভাজা মাছও আছে। আচ্ছা শোনো না, এক কাজ করা যাক, তুমি বরং ওই টিফিন ডাব্বাটা আমাকে দিয়ে দাও। নবীন কাঁধ থেকে ব্যাগটা নামালো, বের করলো টিফিন কৌটোটা। এই যে নিয়ে নাও। নবীনের বউ কৌটোটা থেকে ভাজা মাছগুলো ঢাললো নিজের আঁচলে। শুধু একটা ভাজা মাছ রাখলো কৌটোয়। তারপর আঁচলটা এমনভাবে কোমরে জড়িয়ে নিল যে বাইরে থেকে কিছুই বোঝা যাবে না। কৌটোটা হাতে ঝুলিয়ে নিল। চলো তাড়াতাড়ি চলো। নবীন হাঁটা দিল। বাঁশবাগানের ভেতর ঢুকে একটু থামল সে। কি হলো, আবার ওখানে দাঁড়িয়ে পড়লে কেন? তুমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ কি? বাঁশবাগানের ভেতর থেকে শেয়ালের ডাক ভেসে এলো বেশ কয়েকবার। আরে ও তো শিয়ালের আওয়াজ, চলো তাড়াতাড়ি। নবীন কিছু বলতে গিয়েও থেমে গেল, হাঁটা দিল আবার। একটু পরেই হাতখানেক দূর থেকে একটা গলা ভেসে এলো। দাঁড়াও না, আমিও যাব তোমাদের সাথে। নবীন আর তার বউ দেখল একটা মাঝবয়সী লোক বাঁশবাগানের আড়াল থেকে বেরিয়ে আসছে। কে তুমি? ভর সন্ধ্যায় এখানে কি করছো? আমি যদুনাথ, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আমাদের জন্য অপেক্ষা? তুমি কি করে জানলে যে আমরা এখান দিয়ে যাব? ঠিক তোমাদের জন্য নয়, একলা এই বাঁশ বাগান পার হতে ভয় লাগে, সেই জন্যই। ভয়? কিসের ভয়? সবাই বলে এই বাঁশ বাগানটায় মেছো ভূত আর তার বউ থাকে। মানে আচ্ছা চলো, আমাদের সাথে চলো। নবীন আর তার বউ পা বাড়ালো, যদুও চলল তাদের সাথে। আমি ভাজা মাছের গন্ধ পাচ্ছি। আমার বউ মাছ খেতে খুব ভালোবাসে, দু একটা পেলে খুবই ভালো হতো। আমাদের কাছে বেশি নেই, একটাই আছে। যদুর চোখ দুটো যেন লোভে চকচক করে উঠল। কই দাও না, দাও দাও। নবীনের বউ টিফিন কৌটোটা বাড়াতেই যদু প্রায় ছিনিয়ে নিল। খুলল কৌটোর ঢাকনা। আহ, কি সুন্দর গন্ধ! তোমাদের কাছে আরো আছে? না, আর একটাও নেই। তুমি কি জন্য দাঁড়িয়ে আছো? চলো শিগগিরই। দুজনে পা বাড়াতে গেল, কিন্তু ঠিক তখনই পাশের বাঁশঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো ঘোমটা পরা এক মহিলা। নবীন চিৎকার করে উঠল। আরে পালাও, আমরা মেছো ভূতের খপ্পরে পড়েছি। দৌড় দিল দুজনে। পেছনে ছুটে আসছে সেই ঘোমটা পরা মহিলা। যেও না, আমাকে মাছগুলো দিয়ে দাও, দিয়ে দাও না, দিয়ে যাও না, দিয়ে যাও।
কিছুটা যেতেই তারা আটকে গেল। ভয়ঙ্কর এক ঘূর্ণি উঠল তাদের সামনে। কালো ধোঁয়ার মতো ঘূর্ণিটা ঘিরে ধরল তাদের। আরে তুমি ঠিক আছো তো? কোনো উত্তর এলো না। কি হলো? তুমি কোনো কথা বলছো না কেন? এবারেও কোনো উত্তর এলো না। নবীন ঘূর্ণির মধ্যে পড়েও চেষ্টা করল তার বউকে খুঁজতে, কিন্তু কালো ধোঁয়ার মধ্যে দেখতে পেল না কাউকেই। একটু পরে থামল ঘূর্ণি। নবীন থিতু করল নিজেকে। কানে এলো চাপা একটা গোঙানির শব্দ। नवीन ने देखा। দেখল বেশ কিছুটা দূরে পড়ে আছে তার বউ। ছুটে গেল নবীন, ঝাঁকুনি দিল তাকে। এক মুহূর্তের জন্য নবীনের কেমন একটা অনুভূতি হলো। আরে কি হলো তোমার? নবীনের বউ একটু একটু করে চোখ খুলল। নবীনের দিকে সে কেমন একটা দৃষ্টি নিয়ে তাকালো। উঠে দাঁড়ালো সে। তারপর কোনো উত্তর না দিয়েই হাঁটা দিল সামনের দিকে। নবীনও ব্যাগটা আবার কাঁধে তুলে নিঃশব্দে অথচ দ্রুত পায়ে এগিয়ে চলল। কিন্তু নবীন যদি পেছনে ফিরে তাকাতো তাহলে দেখতে পেত যেখানে তার বউ পড়েছিল সেখানে এখন পড়ে আছে অনেকগুলো মাছের কাঁটা। এরপর দুদিন কেটে গেল। নবীনের বউ সারা দিন শুয়ে থাকে। বাড়ির কাজ তেমন কিছু করে না, খেতেও চায় না কিছু। তবে মাছ রান্না হলে খাবার জন্য ছটফট করে। ব্যাপারটা বেশ সন্দেহের। নবীনও খেয়াল করল বিষয়টা। সন্দেহটা যে সত্যি তার প্রমাণ পেল একদিন রাতে। রাতে বিছানায় ঘুমিয়েছিল নবীন। হঠাৎ কানে এলো কড়মড় করে কিছু একটা চিবিয়ে খাওয়ার শব্দ। চমকে বিছানায় উঠে বসল। দেখল তার বউ বিছানায় নেই। বুকটা ঢিপ ঢিপ করে উঠল নবীনের। কান পেতে শুনতে চাইল শব্দটা ঠিক কোন দিক থেকে আসছে। দ্রুত নামল বিছানা থেকে, এগিয়ে গেল রান্নাঘরের দিকে। রান্নাঘরের দরজা আধ ভেজা। জানালা দিয়ে খালি চাঁদের আলো এসে পড়েছে মেঝেতে। সেই আলোয় নবীন যা দেখল তাতে বুকের রক্ত হিম হয়ে গেল। মেঝেতে পা মিলে বসে আছে এক মহিলা। সামনে পড়ে আছে মাছের কাঁটা। মহিলা কড়মড় করে চিবিয়ে চলেছে ভাজা মাছ। এটা আমার বউ নয়, এটা আমার বউ নয়, মেছো ভূতের বউ। এক মুহূর্ত ভাবল নবীন। তারপর নিঃশব্দে ফিরে এলো বিছানায়। জেগে শুয়ে রইল সে। বউ ফিরল একটু পরে। কোথায় গেছিলে? কলতলায়। নবীনের বউ শুয়ে পড়ল। নবীন শুধু জেগে রইল এক বুক ভয় নিয়ে। পরের দিন সকাল হবার আগেই নবীন বেরিয়ে গেল জাল কাঁধে নিয়ে মাছ ধরতে। কিন্তু মাছ ধরায় মন দিতে পারল না। চোখের সামনে শুধু ভাসছে এক মহিলার পা মেলে বসে কড়মড় করে মাছ চিবিয়ে খাওয়ার দৃশ্য। হাটে মাছ বিক্রি করছিল কিছুটা আনমনি। তখনই দেখতে পেল ভবানী ওঝাকে। ভবানী তখন কিছু জড়িবুটি কিনছিল হাটে। নবীন ছুটে গিয়ে তাকে ধরল। খুড়ো, খুড়ো, বড্ড বিপদে পড়েছি। কেন রে, তোর সাথে আবার কি হলো? নবীন সমস্ত কিছু খুলে বলল। সব শুনে ভবানী বলল, ঠিক আছে, আমি তোকে একটা জিনিস দিচ্ছি। এটাকে তোর বউয়ের বালিশের তলায় লুকিয়ে রেখে দিস। কি হয় জানাস আমাকে, বাকি উপায় আমি বলে দেব। ভবানী একটা ছোট্ট পুঁটুলি দিল। নবীন সেটা নিয়ে কোনো রকমে মাছগুলো বিক্রি করে ফিরল ঘরে। ঘরে ঢুকে এগিয়ে গেল রান্না চালার দিকে। নবীনের বউ তখন রান্না করতে বসেছিল।
ওগো শুনছো, এই মাছগুলোকে বেশ কড়কড়ে করে ঝাল দিয়ে রান্না করো। মাছগুলো দিয়ে হাত পা ধুয়ে নবীন ঢুকল ঘরে। চুপি চুপি পুঁটুলিটা তোষকের তলায় রেখে দিল। দুপুরে খাওয়া দাওয়ার পর নবীন বিছানায় এসে শুয়ে পড়ল। বউ শুতে এলো একটু পরে, কিন্তু বিছানায় পিঠ দিয়েছে কি দেয়নি অমনি লাফিয়ে উঠল সে। আহ বাবা গো, কি হলো? কেমন একটা অদ্ভুত লাগছে, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। একটু শুয়ে পড়ো, ঠিক হয়ে যাবে। নবীনের কথাটা কাটতে পারল না, শুয়ে পড়ল সে বিছানায়। একটু পরেই উঠল আবারও। এই বিছানায় শুলেই মনে হচ্ছে আমার পিঠে কাটা ফুটছে। আমি বরং নিচে যেয়ে শুচ্ছি। মাদুর পেতে মেঝেতে শুয়ে পড়ল নবীনের বউ। নবীন শুধু অপেক্ষা করল বিকেল হবার জন্য। বিকেল হতেই সে গেল ভবানী তান্ত্রিকের বাড়ি। গিয়ে সবকিছু বলল। বুঝেছি, ওটা মেচো ভূতের বউ। দাঁড়া, ব্যবস্থা করছি, এমন জব্দ করব যে। ঠিক সন্ধ্যের মুখে ফিরল নবীন এক হাঁড়ি মাছ নিয়ে। শুনছো, কোথায় গেলে তুমি? দেখো তোমার জন্য কত মাছ এনেছি। আজকে তোমার শরীর ঠিক নেই, কালকে রান্না করে নিও। আজ এগুলো জ্বালায় জল দিয়ে রেখে দিচ্ছি। নবীনের বউ বড় বড় চোখ করে দেখল, আপত্তি করতে গিয়েও পারল না। নবীন মাছগুলো ভরে রাখল জ্বালায়। রাত তখন বেশ অনেকটাই। নবীন ঘুমাবার ভান করে শুয়ে রইল। নবীনের বউ উঠল, বেরিয়ে গেল ঘর থেকে। নবীনও উঠল, চুপি চুপি বউকে অনুসরণ করল। নবীনের বউ ঢুকল রান্নাঘরে, এগিয়ে গেল জালার দিকে, উঁকি দিল ভেতরে, মুখ ভরল জ্বালায়। আর ঠিক তখনই নবীন চেপে ধরল তাকে জালার ভেতরে। দেহটা সরু হয়ে ঢুকে গেল ভেতরে। আর নবীন ভবানী ওঝার দেওয়া কাপড়ের টুকরোটা বেঁধে দিল জালার মুখে। জালাটা নড়ে উঠল প্রবল বেগে। ভেতর থেকে চাপা চিৎকার ভেসে এলো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দাও। ছেড়ে দেব, একটু দাঁড়া। নবীন জালাটা তুলল কাঁধে, তারপর সেটি নিয়ে গিয়ে ছুঁড়ে দিল নদীর জলে। নদীর স্রোত ভাসিয়ে নিয়ে গেল জালাটাকে। আরো একটু পরে জলে ডুবে গেল সেটা। নবীন ধপাস করে বসে পড়ল নদীর চরে, কেঁদে উঠল হাউ হাউ করে। আমার বউ, কোথায় চলে গেলি তুই? তুমি চিন্তা করো না, আমি জানি তুমি কোথায় বন্দি আছো। আমি শিগগিরই তোকে উদ্ধার করে আনবো।